বিএসএফ তার নাগরিকদেরকে ঠান্ডা মাথায় ধারাবাহিকভাবে যখন হত্যা করছে, তখন বাংলাদেশ এটার শক্ত কোনো প্রতিবাদ এ পর্যন্ত করতে পারেনি। আমার বিজেপি এটার কোনো শক্ত প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। সীমান্ত অঞ্চলের মানুষের যে নিরাপত্তাহীনতা, গভীর যে উদ্বেগ এবং আতঙ্কের মধ্যে তাদের দিন কাটে, রাত কাটে, বিজেপি সেই মানুষের মধ্যে কোন নিরাপত্তার বোধ এ পর্যন্ত জাগিয়ে তুলতে পারেনি। আপনাদের মনে আছে কবছর আগে নেপালের একজন নাগরিককে ভারতের সীমান্ত রক্ষীরা হত্যা করেছিল। নেপালের মানুষ উড়ে যে তাকে নেপালের কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল। তাতেই শেষ নয়, যে গ্রামে সেই নেপালি মানুষের বাস, সে গ্রামে পর্যন্ত যে তার পরিবারের নেপাল প্রদেশ, জনসংখ্যা অনেক কম, অর্থনীতি অনেকখানি দুর্বল। সেই দেশ যদি একজন নাগরিককে হত্যার জন্য তারা যদি ভারতকে ক্ষমা চাইতে বাধ্য করতে পারে, তাহলে বাংলাদেশের আপত্তিটা কোথায়? বাংলাদেশ কেন তার একটা প্রতিবাদ পর্যন্ত বাংলাদেশ করতে পারছে না? এই ঘটনা আমরা জানি। ফিলিস্তিনের মধ্যে যে কাঁটাতারের বেড়া আর কাঁটাতারের বেড়া, দুই বেড়া যুদ্ধ করলেও আমাদের এই ভারত যে কাঁটাতারের বেড়া দিয়েছে তার অনেকখানি বিদ্যুতায়িত করা, এটা দৈর্ঘ্যের দিক থেকে এটা সমান হবে না। তার মানে আপনি প্রাকৃতিক বা কোনো দুর্যোগ করে অসুবিধা আশ্রয় নেবেন, বাংলাদেশের নাগরিক ভারত বা ভারত বাংলাদেশে যে আশ্রয় নেবে মানবিক দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগে, তার কোনো সুযোগ পর্যন্ত রাখেনি। এমন প্রতিবেশী ভারতের পররাষ্ট্র সচিবকে যখন আমরা ফুল দিয়ে সংবর্ধনা জানাবো, যারা আমাদের মানুষকে হত্যা করেছে, যখন ফুল দিয়ে সংবর্ধনা দিই, তিনি সীমান্তে বিএসএফ আমার নাগরিককে আবার তারা হত্যা করবে। এবং আমি নিশ্চিত আজকে এবং আগামীকালকে বলা হবে যে ভারত বাংলাদেশের বন্ধুত্ব এখন সর্বোচ্চ শিখর। কদিন আগে আরেক মন্ত্রী বললেন এটা নাকি তৈরি করা, সে কারণে সম্ভবত প্রতি সপ্তাহে বাংলাদেশের নাগরিককে সীমান্তে এই বন্ধুত্বের দায়িত্ব করতে হচ্ছে। এরকম বন্ধুত্বকে আমরা চাই না। এরকম বন্ধুত্ব কোন স্বাধীন, কোন সার্বভৌম, কোন আত্মমর্যাদা সম্পন্ন দেশ এরকম কোন বন্ধুত্বের তারা কি রক্ষা করবে? তারা রক্ষা করতে পারে না। একইভাবে সীমান্তের পরিস্থিতি আজ পর্যন্ত আমাদের হিসাব নিশ্চিত নাই। বাণিজ্যের সীমাহীন আমাদের ভারসাম্য এখনো পর্যন্ত নানা শুল্ক অশুল্ক বহু ধরনের বাধা। এবং আমরা এই জায়গা থেকে কেন আমাদের সরকার প্রতিবাদ পর্যন্ত করতে পারছেন না, এই উত্তরটা সরকারি দলের সাধারণ তিনি প্রায় আমাদেরকে মুখস্থ করে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছেন তিনি বলেছেন যে ভারত ছিল বলে 7 তারিখে তারা একটা গ্রামীণ নির্বাচন করতে সক্ষম হয়েছে। মনে আছে আমাদের? এবং বলেছেন ভারত ছিল বলে পশ্চিমাদের চাপ মোকাবেলা করে 7 তারিখে গ্রামীণ নির্বাচন করে আবার তারা সরকার গঠন করতে পেরেছেন। তার অর্থটা কি? বাংলাদেশের মানুষ এখানকার ভোটারদের সমর্থনে নয়, বাংলাদেশের মানুষের প্রয়োজনে নয়, তারা ভারত ছিল বলে তারা এই গ্রামীণ নির্বাচন করতে পেরেছেন এবং আবার তারা গ্রামীণ নির্বাচনের মধ্য দিয়ে একটা দামি সরকার এখন তারা তৈরি করতে পেরেছেন। তার মানে এদের শেকড়টা বাংলাদেশের মানুষের ভেতরে আর নাই। এই সরকার যে ক্ষমতায় আছেন তাদের
এই সরকার যে ক্ষমতায় আছেন তাদের শেকড়টা কোনোভাবে আর বাংলাদেশে এই 56,000 বর্গ মাইলের মধ্যে নেই। তো সে কারণের জন্য আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ভারত এ পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে ভারত একটা স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র হিসাবে বাংলাদেশের মর্যাদা, তার যে সম্মান, তার যে স্বীকৃতি, বাস্তবে ভারত সেই মর্যাদা সম্মান এখনো পর্যন্ত দিতে পারে নাই। ভারত কি আমাদের কোনো ভালো প্রতিবেশী দ্বারা পরিচয় দিতে পেরেছে? ভারত কি আমাদের বন্ধুত্বের কোনো পরিচয় দিতে পেরেছে? এখানে তারেক চমৎকার করে উল্লেখ করলেন, ভারত যে বৈদেশিক মুদ্রা অর্জন করে তার চতুর্থ বৃহত্তম মুদ্রা বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে তারা অর্জন করে। তার মানে ভারতের জাতীয় অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির সাথে কিভাবে সম্পর্কিত, এমন একটা দেশকে, কিন্তু সেই দেশে আপনি খেয়াল করবেন একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে তার যে ন্যূনতম সম্মান মর্যাদা স্বীকৃতি ভারত সেটা পর্যন্ত এ পর্যন্ত ভারত সেটা দিতে পারে নাই। আমরা বলেছিলাম যে আমাদের হাতে আমাদের ট্রানজিট ছিল, হাতে আমাদের ট্রানজিট করিডোরের প্রশ্ন ছিল। ট্রানজিটটাকে আমরা কোনো আলোচনা ছাড়াই, ডিপ্লোম্যাটিক কোনো দর কষাকষি ছাড়াই পুরোপুরি ট্রানজিটটাকে আমরা ছেড়ে দিয়েছি। ভারতের যতগুলো এজেন্ডা ছিল, ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্ন সহ আমরা সবগুলো সমস্যার আমরা সমাধান করে দিয়েছি। কিন্তু বাংলাদেশের দিক থেকে সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্যা, বাণিজ্যের ভারসাম্যের যে সংকট, প্রায় কোনো ইস্যুটাই ভারত বাংলাদেশের পক্ষের ইস্যুগুলোকে ফেলানির কাটা তারের ওই লাশের মতন করে এখন পর্যন্ত প্রত্যেকটা ইস্যুকে তারা ঝুলিয়ে রেখেছে। সে কারণের জন্য আমরা বলেছি যে ভারত বাস্তবে একটা বৈরী প্রতিবেশীর আচরণ তারা করে যাচ্ছে। আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, ভারতের সম্ভাবনা ছিল, ভারতের যে জাতীয় অর্থনীতি, ভারতের জনসংখ্যা এবং এই অঞ্চলে তাদের যে বৃহৎ তাদের যে সক্ষমতা, এই অঞ্চলের উন্নয়ন অগ্রগতিতে ভারতের সম্ভাবনা ছিল দক্ষিণ এশিয়ার নেতৃত্ব প্রদান করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নেতৃত্ব প্রদান করার পরিবর্তে ভারত দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটা দেশের বিরুদ্ধে বাস্তবে ভারত আজকে অবস্থান গ্রহণ করেছে। এই কারণের জন্য দক্ষিণ এশিয়ার কোন প্রতিবেশীর সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নেই। পাকিস্তানের সাথে নাই, মালদ্বীপের কথা আপনারা জানেন, নেপালের সাথে নাই, শ্রীলঙ্কার সাথে সেখানেও নানা ধরনের সংকট। বাকি ছিল বাংলাদেশ, সেই বাংলাদেশের সাথে আপনি খেয়াল করবেন নরেন্দ্র মোদী তিনি এবারে নির্বাচন করছেন, কিভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, একটা মুসলমান বিরোধী তৎপরতা নরেন্দ্র মোদী তার নির্বাচনকে প্রধান উপজীব্য হিসাবে তৈরি করেছে। একটা ভারতের প্রধানমন্ত্রী বলতে পারে যে কংগ্রেস যদি নির্বাচনে যেতে হিন্দুদের সম্পত্তি নাকি নিয়ে মুসলমানদের মধ্যে নাকি এটা বিলি বন্টন করে দেওয়া হবে, একথা কোন প্রধানমন্ত্রী বলতে পারে? মুসলমানরা গন্ডায় গন্ডায় বাচ্চা পয়দা করে। সুতরাং এই ধরনের একটা মুসলমান বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী, জাতি বিদ্বেষী যেটা ঘৃণা ছড়ায়, এটাকে তারা নির্বাচনের প্রধান উপজীব্য তারা আজকে করে তুলেছে। একটা দল কতখানি দেউলিয়া হলে, একটা দল কতখানি অরাজনৈতিক আচরণ করলে, একটা দল সেই কথাটা হচ্ছে ভারতের নির্বাচন হচ্ছে, আপনারা জানেন 3টা পর্বে নির্বাচন হয়েছে, আরো 4টা পর্বে নির্বাচন সামনে আছে। 1 জুন নির্বাচন শেষ হবে, আগামী 4 জুন ভারতের নির্বাচনের ফলাফল জানা যাবে। আমি আজকের অনুষ্ঠানের কথাটা পরিষ্কার করে উল্লেখ করতে চাই, ভারতে যদি এই সরকার যদি আবার ক্ষমতায় ফিরে আসে, সম্ভবত এরকম পরিস্থিতি আমরা দেখতে পাবো। ভারতে যদি সরকারের কোনো পরিবর্তন ঘটে, আমার নিজের ভারত সম্পর্কে যেটুকু ধারণা, মৌলিকভাবে বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি অবস্থানে গুণগত কোনো পরিবর্তন হবে না। সুতরাং এই কথাটা বিবেচনার মধ্যে রেখে আমি স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে, সুতরাং আমাদের শেকড় এদেশে, আমাদের শেকড় এদেশের জনগণের ভেতরে,
এই সরকার হয়তো তারা বলছেন, কিন্তু 7 তারিখে যে দামি নির্বাচন, এই দামি নির্বাচন সরকারকে কোনো রাজনৈতিক বৈধতা দেয়নি, নৈতিক কোনো বৈধতা দেয়নি, এবং মানুষ এই দামি নির্বাচন প্রত্যাখ্যান বর্জন করার মধ্য দিয়ে এই সরকারের প্রতি, গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষ একটা গণ অনাস্থা মানুষ ব্যক্ত করেছে। সেই গণ অনাস্থাটা গতকালকে থেকে উপজেলা নির্বাচনে সেই গণ অনাস্থার আরেকবার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করেছি। মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, এবং বর্জন করার ভিতর দিয়ে মানুষ এই রায় দিয়েছে। আপনারা ভোট খেলার নামে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন, ভোটাধিকার নিয়ে নয় ছয় করছেন, সুতরাং এই খেলা বন্ধ করুন। এবং আমরা বলেছি অনতিবিলম্বে এই উপজেলা নির্বাচনের বাকি পর্বগুলোকে স্থগিত করুন। এটা একটা জাতীয় অপচয়। সুতরাং অপ্রয়োজনীয় অর্থ এবং সময় অপচয় করে নির্বাচন খেলা করার কোনো প্রয়োজন নাই। আজকে বিরোধী দলগুলো রাজপথে ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি মানুষের যে ঐক্য, ইতিমধ্যে মানুষ প্রত্যাখ্যান বর্জনের মধ্য দিয়ে সকল বিরোধী দল রাজপথে যে ঐক্যটা গড়ে তুলেছে, যুগপৎ ধারায় আগামী দিনগুলোতে ঐক্যটা আরো সংহত হবে, আরো জোরদার হবে। মানুষ যে পুঞ্জীভূত হোক, যে কোনো সময় রাজপথে এই পুঞ্জীভূত হোক একটা গণবিস্ফোরণের তৈরি করতে পারে, রাজপথে দাঁড়াবে এবং এই সরকারকে পদত্যাগে মানুষ বাধ্য করবে। এবং ভারত এবং বাংলাদেশের যে অশুভ আঘাত, সেই অশুভ আঘাতের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, আমরা আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করব, স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তাকে আমরা নিশ্চিত করব। সেই লড়াই চলুন, যার যার জায়গা থেকে সেই লড়াইটাকে শেষ পর্যন্ত আমরা এগিয়ে নিই। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে